আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা করছি ক্লাস 6-এর কোষে দেখি 9। গত ক্লাসে 112 পৃষ্ঠার 7 পর্যন্ত কষেছিলাম আমরা। আজকের কষবো 8 থেকে কয়েকটা অঙ্ক এবং পেজ নাম্বার 113। পেজ নাম্বার 113। তাহলে 8-এর দাগের অঙ্কটি কী আছে দেখো। আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30%, মানে এই 2100টির 30% গল্পের বই আরও কেনা হলো। তাহলে হিসাব করে দেখি আরও কতগুলি গল্পের বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। তাহলে গল্পের বই কত কেনা হয়েছে না 2100-এর 30%। তার 30% মানে আমরা যদি ঐকিক নিয়মে অঙ্কটি করি দেখো, তাহলে 100টিতে কেনা হয়েছে 30টি। তাহলে একটিতে কমবে মানে এটাকে এটা দিয়ে ভাগ করব, মানে 30-এর 100টি। তাহলে কতটি 2100। তাহলে 2100টিতে কেনা হয়েছে, তার 30-এর 100 বেড়েছে, 1 থেকে বেড়েছে মানে গুণ করব আমরা। এই দুটো শূন্য কেটে দিলাম। তারপরে এটা 2100কে যদি 30 দিয়ে আমরা গুণ করি তাহলে 0 0 3 একে 3 3 2 6, তাহলে যোগ করলে কত হবে 3 630টি। কত 630টি। তাহলে দেখো অতএব গল্পের বই কেনা হয়েছে 630টি এবং 630টি এবং এখন লাইব্রেরিতে গল্পের বই 2100 যুক্ত 630 সমান কত 2730টি। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 9-এর দাগের অঙ্কটি দেখো। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। তাহলে কত 20% মোট ছাত্রছাত্রী, তাহলে 1230-এর 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে দেখো এটা 9-এর দাগ। তাহলে 1200 অঙ্কটা এইভাবেও করতে পারি দেখো, 1230-এর 20%। তাহলে 1230 এর মানে কত না 1230 গুণিতক 20% মানে তাহলে 20-এর 100। 20% মানে 20-এর 100। তাহলে দেখো আমরা একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত হলো যদি গুণ করি আমরা এটাকে দিয়ে 2 3 6, 2 2 4, 2 1 2। তাহলে দেখো এক লাইনে আমরা উত্তরটি পেয়ে গেলাম। এই অঙ্কটা এভাবেও করা যায়। তাহলে অতএব আজ স্কুলে উপস্থিত হয়েছে, অতএব আজ স্কুলে উপস্থিত হয়েছে 296 জন। 2 2 4, 244 জন,
46 জন, 246 জন। এবার 10-এর অঙ্কটি দেখো, আজ আমি নিজের কমলা লেবুর শরবত তৈরি করব। আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। তাহলে 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম হিসাব করি। তাহলে 300 মিলিলিটারের 18%, 300 মিলিলিটারের 18% দিল। তাহলে 10-এর দাগের অঙ্কটা দেখো, আমরা এভাবেও করতে পারি। আবার দেখো, তাহলে 100 মিলিলিটার শরবতে 100, এভাবেও করতে পারি। 100 মিলিলিটার শরবতে 18 মিলিলিটার রস থাকে। রস থাকে। তাহলে দেখো 1 মিলিলিটার শরবতে, তাহলে এটাকে দিয়ে এটাকে ভাগ করব, কমবে, কমবে মানে ভাগ করব। তাহলে 18/100 মিলিলিটার রস থাকে। তাহলে এখানে কত বলেছে? 300 মিলিলিটার। তাহলে 300 মিলিলিটার শরবতে, তাহলে 18/100, তাহলে 1-এর জায়গায় এটা বেড়েছে মানে এটা গুণ করব। তাহলে 300, তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। তাহলে 18×3 = 54 মিলিলিটার। তাহলে দেখো আমরা কত, তাহলে 300 মিলিলিটার। অতএব তাহলে ভাষাটা লিখি এসো। অতএব 300 মিলিলিটার শরবতে শরবতে 54 মিলিলিটার রস আছে। এবার 11 দাগের অঙ্কটি দেখো, শোভন এই বছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তাহলে দেখো 12 কুইন্টাল গত বছর ফলেছে, এবছর 12 কুইন্টালের 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তাহলে দেখো এটা 11 দাগে, তাহলে কত বলেছে? 12 কুইন্টালের 25%। তাহলে আমরা দুভাবেই করছি, পরপর অঙ্কগুলো পাল্টে পাল্টে, তোমরা যেটা ভালো লাগবে সেটা করবে। তাহলে 12 কুইন্টালের 25%, তাহলে সমান কত না 12 × 25/100 সমান কত? সমান 1200 × 25/100। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, সমান কত? 300। 300 কি কেজি? কেন না 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 12 কুইন্টাল সমান 1200 কেজি। এই যে বসিয়েছি এখানে, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে 12 কুইন্টালের জায়গায় বেড়েছে কত? 300 কেজি। তাহলে এবছর ধান ফলেছে কত না 12 কুইন্টাল যুক্ত 300 কেজি। তাহলে এবছর ধান বেড়েছে, এবছর ফলন বেড়েছে, ফলন বেড়েছে কত? 1200 যুক্ত 300। এবছর ফলন বেড়েছে, এটা দেওয়ার দরকার 300 কেজি। অতএব এবছর ধান ফলেছে
এবছর ধান ফলেছে তাহলে 1200 যুক্ত 300 সমান 1500 কেজি সমান কত 15 কুইন্টাল 15 কুইন্টাল 100 কেজি সমান 1 কুইন্টাল সমান 1500 কেজি সমান 15 কুইন্টাল। এবার 12 দাগের অঙ্কটা দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। তাহলে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। তাহলে গত বছরের তুলনায় কত পার্সেন্ট বেড়েছে? 12% বেড়েছে। তাহলে আগে ছিল কত? 775 জন ছিল, এখন জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে এটা 12 অঙ্ক, তাহলে 12, তাহলে 100 জনে জনসংখ্যা বৃদ্ধি হয়, জনসংখ্যা বৃদ্ধি হয় 100 জনে জনসংখ্যা বৃদ্ধি হয় কত? 12 জন। 1 জনে জনসংখ্যা বৃদ্ধি হয়, তাহলে কমবে মানে এটাকে দিয়ে এটা ভাগ করব, তাহলে 12/100 জন। এবার কতজন ছিল? 775 জন। তাহলে 775 জনে, এবার দেখো 1-এর জায়গায় 775 বেড়েছে মানে এটা গুণ করব, তাহলে 12/100 গুণিতক 775। তাহলে আমরা যদি কাটি 4 দিয়ে, যদি কাটি 4×3 12, 4×2 8, 4×5 20। এবার 5 দিয়ে যদি কাটি 5×5 25, 5×1 5, 27, 5×5 25, 5×5 25। আবার যদি 5 দিয়ে কাটি, ধরো 5×3 15, 5×1, তাহলে 31×3 93 জন। কতজন? 93 জন। তাহলে দেখো এবছর কি বলেছে না, এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। তাহলে 775 জন ছিল, জনসংখ্যা বেড়েছে 93 জন। তাহলে এবছর জনসংখ্যা বেড়েছে, এবছর জনসংখ্যা বেড়েছে 93 জন। তাহলে 93 জন, অতএব এবছর জনসংখ্যা হয়েছে 775 যুক্ত 93 সমান 5 3 8 9 7 16 6 7 1 8 868 জন। 868 জন। এবার 13 অঙ্কটা দেখো, এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে কতজন দিয়েছে? 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়ে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে 80 জনের পাস করেছে কত? 65%। তাহলে সব একই অঙ্ক, আমরা ঐকিক নিয়মেই অঙ্কগুলো করব। তাহলে এটা 13, তাহলে 100 জন ছাত্রছাত্রী ছাত্রছাত্রীর পাস করেছে, কত? 65 জন। তাহলে 1 জন ছাত্রছাত্রীর পাস করেছে কত? 1 জন কমেছে, মানে এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে 65/100 জন। এবার কতজন পরীক্ষা দিয়েছিল? না, 80 জন পরীক্ষা দিয়েছিল। তাহলে 80
জনের পাস করেছে, তাহলে 65/100 গুণিতক 80। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম আমরা। এবার 5 দিয়ে যদি আমরা কাটি, 5 একে 5, 5 3 15, আর 5 2 10, আবার যদি 2 দিয়ে কাটি 2 4, তাহলে সমান কত হলো? 13 আর 4 গুণ করলে কত? 52 জন। কতজন? 52 জন। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেছি। তাহলে অতএব এবছর পাস করেছে, এবছর পাস করেছে 52 জন। এবার 14 অঙ্কটা দেখো। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। তাহলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। তাহলে 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। তাহলে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা এবং বাকিটা দস্তা আছে। তাহলে 70%, 100-র মধ্যে 70% তামা থাকে, তাহলে দস্তা কত আছে না বাকিটা। তাহলে 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। তাহলে দেখো 100 কিগ্রাতে, 100 কিগ্রা পিতলে 100 কিগ্রা পিতলে তামা আছে। সত্তর পার্সেন্ট মানে 70 কিগ্রা। তাহলে দেখো 100 কিগ্রা পিতলে দস্তা আছে। তাহলে 100 বিযুক্ত 70, কারণ 70 কিগ্রা তো তামা আছে, বাকিটা দস্তা, তাহলে সমান কত? 30 কিগ্রা। 30 কিগ্রা। এবার দেখো কি বলেছে না, 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে দেখো 100 কিগ্রা ঐকিক নিয়মেই করবো আমরা। পিতল তৈরি করতে দস্তা লাগে 30 কিগ্রা। 1 কিগ্রা পিতল তৈরি করতে দস্তা লাগে, তাহলে কমবে মানে এটা দিয়ে এটাকে ভাগ করব, কমবে মানে তাহলে 30/100 কিগ্রা। এবার কি বলেছে না 20 কিগ্রা, তাহলে 20 কিগ্রা, তাহলে 30/100 বাড়বে মানে আমরা গুণ করব। তাহলে একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত কিগ্রা? 6 কিগ্রা। তাহলে দেখো অতএব 20 কিগ্রা পিতল তৈরি করতে 6 কিগ্রা দস্তা লাগে। এবার 15 দাগের অঙ্কটা দেখো। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। তাহলে কি বলেছে? চিনির দাম বেড়ে যাওয়া আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, তাহলে প্রতিদিন কত? 625 গ্রাম। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি। তাহলে দেখো 625 গ্রামের কমাবো কত? 4%। 625 গ্রামে কমাবো কত? 4%। আমাদের দুটো উত্তর লিখতে হবে। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম ব্যবহার করব, কম ব্যবহার করব, এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি।
মানে কতটা কমাবো এবং কতটা ব্যবহার করব, ওই দুটো উত্তর আমাদের বের করতে হবে। তাও আমরা ঐকিক নিয়মে করি এসো। তাহলে 100 গ্রাম 625 গ্রাম যেহেতু আছে, তাহলে 100 গ্রাম ধরবো আমরা। তাহলে 100 গ্রামে চিনির ব্যবহার কম করব 4 গ্রাম। কত গ্রাম? 4 গ্রাম। তাহলে দেখো 1 গ্রামে চিনির ব্যবহার কম করব, তাহলে এটাকে দিয়ে এটাকে ভাগ করব, যেহেতু 1 কমবে মানে ভাগ করব, তাহলে 4-এর 100 গ্রাম। তাহলে দেখো 625 গ্রামে, তাহলে 625 গ্রামে চিনির ব্যবহার কম করব 4/100। 1-এর জায়গায় বেড়েছে 625, বেড়েছে মানে আমরা কি করব? গুণ করব। তাহলে দেখো 4-এ যদি কাটি, তাহলে 4×2 = 8, 4×25। এবার 25 দিয়ে যদি এটাকে কাটি আমরা, তাহলে 25×2 = 50। 50 হলে 125, 25×5 = 125। তাহলে কত গ্রাম? 25 গ্রাম। কত গ্রাম? 25 গ্রাম। তাহলে দেখো আমরা একটা উত্তর পেয়ে গেলাম। অতএব চিনির ব্যবহার কমাবো, কত? 25 গ্রাম। এবং এখন চিনি ব্যবহার করব, 625 বিযুক্ত 25 সমান কত? 600 গ্রাম। 600 গ্রাম। এবার 16 দাগের অঙ্কটা দেখো। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তাহলে মাসিক আয় কত পার্সেন্ট বাড়ি ভাড়া দেন? না, 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবু মাসিক আয় কত? হিসাব করি। তাহলে দেখো অঙ্কটি আমরা দুভাবে করতে পারি। তাহলে 16 দাগটা দেখো, সব থেকে সহজ পদ্ধতি এইটা। তাহলে দেখো 100 টাকায় বাড়ি ভাড়া দেয় কত? 22 টাকা। তাহলে এটাকে আমরা উল্টে লিখব। তাহলে দেখো 22 টাকায় বাড়ি ভাড়া দেয়, 22 টাকা বাড়ি ভাড়া দেয়, আয় যখন 100 টাকা, আয় যখন 100 টাকা, আর 1 টাকা বাড়ি ভাড়া দেয়, আয় যখন, তাহলে কমেছে মানে ভাগ করব, 22কে দিয়ে 100কে ভাগ করব, আর 1870 টাকা। তাহলে দেখো 100/22, এই 1-এর জায়গায় বেড়েছে 1870 মানে এটা গুণ করব, তাহলে 1870। এবারে দেখো 11 দিয়ে যদি আমরা কাটি, 11 দিয়ে 22, 11-একে 11, 11 7 77, আর একটা 0। এবার 2 দিয়ে যদি এটা কাটি, 2 5 10 আর 0। তাহলে এটা যদি আমরা গুণ করি, দেখো তাহলে 170 গুণিতক 50, 0 0 0, 5 0 0, 5 7 35-এর 5, হাতে 3, 5-একে 8। তাহলে যোগ করলে 0 0 5 8, তাহলে কত? 8500 টাকা। 8500 টাকা। অতএব তার মাসিক আয় 8500
8,500 টাকা। এইটাই সব থেকে সহজ পদ্ধতি। নাহলে দেখো আমরা করতে পারি, অন্যভাবেও করতে পারি। 100 থেকে 22 বাদ দিয়ে, তাহলে 22 বাদ দিলে কত থাকবে? 78। তাহলে 100 টাকায় 78 টাকা থাকে, এভাবে আমরা করতে পারি, বা বাকি থাকে, এভাবেও আমরা অঙ্কটি করতে পারি। এবার 17 দাগের অঙ্কটা দেখো। ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। তাহলে মোট জমির কত পার্সেন্ট? না, 100 বিঘা জমির মধ্যে 55 বিঘা জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি। প্রথমে তাহলে দেখো, প্রথমে কি লিখবো আমরা? 100 বিঘাতে পাট চাষ করে 55 বিঘা। এখান থেকে আমরা কি লিখতে পারি? যখন 55 বিঘাতে পাট চাষ করে, তখন মোট জমি 100 বিঘা, তাই না? আমরা উল্টে দিই, তাহলে 55 বিঘায় পাট চাষ করেন যখন মোট জমি 100 বিঘা। 100 বিঘা, তাহলে 1 বিঘায় পাট চাষ করে যখন মোট জমি, তাহলে এটা 1 বিঘা হয়েছে, মানে ভাগ করব, এটাকে দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 100/55 বিঘা। তাহলে 11 বিঘায় পাট চাষ করেন যখন মোট জমি, তাহলে 100/55, এটা গুণ করব, যেহেতু বাড়ছে মানে গুণ করব। এবার দেখো আমরা যদি কাটি, তাহলে 11 5 55, আবার 5 2 10, আর একটা 0, তাহলে সমান কত হলো? না 20 বিঘা। কত হলো? 20 বিঘা। তাহলে এবার আমরা ভাষাটি লিখে ফেলি, আসছো যেহেতু ভাষার অঙ্ক। অতএব তার মোট জমির পরিমাণ মোট জমির পরিমাণ 20 বিঘা। এবার 18 দাগের অঙ্কটি দেখো। আমাদের পরিবারে মোট মাসিক খরচে 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে দেখো, মাসিক খরচে 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ হয় 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে এবং অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। প্রথমে দেখো মোট খরচটা কত বের করে নিই। তাহলে মোট খরচ সমান খাওয়ার খরচ কত? 4,750 টাকা, যুক্ত অন্যান্য খরচ কত? 5,900 টাকা, সমান, তাহলে 4,750 যুক্ত 5,900 টাকা, তাহলে 0 5 9 7 16 6 5 4 9 কে 10, তাহলে 10,650 টাকা। এবার দেখো
খাওয়ার খরচ কত পার্সেন্ট বাড়ানো হয়? 10% বাড়ানো হয়। তাহলে আমরা 4,750 টাকার 10% বৃদ্ধি এভাবেও লিখতে পারি। দেখো তাহলে 4,750 টাকার 10% বৃদ্ধি। তাহলে এটাকে কিভাবে লিখবো? শর্টে যদি করি 4,750 গুণিতক 10-এর 100। তাহলে একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত থাকে না 475 টাকা। কত? 475 টাকা। তাহলে দেখো খাওয়া খরচ কত ছিল? 4,750 টাকা, বাড়লো কত? 4,775 টাকা। তাহলে দেখো এখানে একবারে বসিয়ে দিই আমরা এসো। এখন খাওয়া খরচ 4,750 যুক্ত 475, তাহলে সমান সমান, তাহলে 4,750 আর 475, তাহলে যোগ করলে আমরা পাবো 5, 7, 5, 12, 2, 7, 4, 11, 12, 5, তাহলে 5,225 টাকা। তারপরে কি বলেছে? অন্যান্য খরচ 16% কমানো হয়। তাহলে দেখো এটা ঐকিক নিয়মে করে দেখাই তোমাদের। তাহলে অন্যান্য খরচ একশো টাকায় কমানো হয় 16 টাকা। এভাবেও করতে পারো, অঙ্কটা এভাবেও করলে হবে, কিন্তু আমি তোমাদেরকে এটাও দেখাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হয় সেই পদ্ধতিতেই তোমরা করবে। তাহলে 1 টাকায় কমানো হয়, তাহলে কমবে মানে ভাগ করব আমরা। তাহলে এটাকে দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 16/100। এবার কত টাকা? 5,900 টাকা। তাহলে 5,900 টাকায় কমানো হয়, তাহলে 16/100 গুণিতক 5,900, তাহলে দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো আমরা যদি 59কে 16 দিয়ে গুণ করি, তাহলে 59 গুণিতক 16, 6 লং 54, 4 হাতে 5, 6 5 30, 4 30 5 35, 6 লং 54, 4 হাতে 5, 6 5 30 5 35, 1 9 9, 1 5 5, তাহলে 4 9 5 14, 4 5 3 8 1 9 সমান কত? 944 টাকা। 944 টাকা। তাহলে দেখো এখন অন্যান্য খরচ, তাহলে এখন অন্যান্য খরচ 5,900 কমেছে কত? 944 টাকা। তাহলে দেখো 5,900 বিযুক্ত 944, 10 থেকে 4 গেলে 6, 9 থেকে 4 গেলে 5, 18 থেকে 9 গেলে 9 আর 4, তাহলে কত? 4,956 টাকা। 4,956 টাকা। তাহলে এখন মাসিক খরচ, তাহলে এখন মাসিক খরচ খাওয়া খরচ কত? 5,225 টাকা। অন্যান্য খরচ কত? 4,956 টাকা। তাহলে 5,225 যোগ করলে পাবো 6 5 11, 5 2 7 কে 8, 9 2 11 কে 12, 5 4 9 কে 10 সমান 10,281 টাকা। তাহলে দেখো আগে কত ছিল?
10,650 টাকা। এখন কত হয়েছে? 10,281 টাকা। তাহলে দেখো, তাহলে যোগফলটা এখানে 1 হবে, 1, তাহলে 10,181 টাকা। এবার দেখো, তাহলে মাসিক খরচ কমেছে, আগে ছিল 10,650 টাকা, এখন হয়েছে 10,181 টাকা। তাহলে অতএব মাসিক খরচ কমেছে, তাহলে কত? 10,650 বিযুক্ত 10,181, তাহলে সমান সমান, তাহলে 10,650 আর 10,181, তাহলে 10 থেকে 1 গেলে 9, 14 থেকে 8 গেলে 6, আর 5 থেকে 1 গেলে 4, সমান 469 টাকা। এবার 19-এর দাগের অঙ্কটি দেখো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে 19-এরটা দেখো, তাহলে 100 জনে বাড়ে, 100 জনে বাড়ে 4 জন। কতজন? 4 জন। তাহলে 1 জনে বাড়ে, তাহলে ভাগ হবে মানে 4-এর 100 জন, আর 26,250 জনে বাড়ে, তাহলে 4/100, এটা গুণ করব 26,250, তাহলে 0 0 কেটে দিলাম। এবার যদি 5-এ কাটি, 5 2 10, তাহলে 5 5 25 12, 5 2 10, 5 5 25, আবার 2 2 4, তাহলে কত হলো? 2 5 10 0, 2 2 4 1 5, 2 5 10, 1050 জন। কতজন? 1050 জন। তাহলে পরের বছর জনসংখ্যা হবে, অতএব পরের বছর জনসংখ্যা হবে ছিল 26,250, বেড়েছে কত? 1050 জন। তাহলে এটা যোগ করব আমরা, তাহলে 26,250 যুক্ত কত? 1050। তাহলে এটা যদি যোগ করি দেখো, তাহলে 26,250 যুক্ত 1050, 0 5 5 10 0, 2 1 3, 6 1 7, 27,300 জন। কত? 27,300 জন, 27,300 জন। আবার দেখো বলেছে 2 বছর পরে আবার এই 27,300 জনের 4% বাড়বে, তাহলে 2 বছর পরে বা 27,300 জনের, এটা অন্যভাবে করলাম, ওই এর দিয়ে করলাম 27,300 জনের 4%, তাহলে সমান কত আমরা লিখব? দেখো 27,300 গুণিতক 4-এর 100, তোমাদের যেটাই সুবিধা তোমরা সেটাই করবে। তাহলে 0 দুটো 0 দুটো 0 কেটে দিলাম। এবার দেখো 27,300-কে যদি 4 দিয়ে গুণ করি আমরা, 273-কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 3 12, 2 হাতে 1, 4 7 28, হাতের 1 29, হাতে 2, 4 2 8 2 10, কত? 1092 জন, সমান কত হলো? 1092 জন। তাহলে দেখো লোক সংখ্যা ছিল কত? 27,300, বেড়েছে কত? 1092 জন। তাহলে মোট লোক সংখ্যা কত হলো? এটার সঙ্গে এটা যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে অতএব 2 বছর পরে, 2 বছর পরে লোক সংখ্যা হবে 27,300 যুক্ত 1092,
তাহলে সমান, তাহলে দেখো এটার সঙ্গে যদি 27,300 যোগ করি তাহলে 2, 9, 3, 7 × 8, 28,392 জন, 28,392 জন। তাহলে 20-র দাগটা দেখো, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। তাহলে 20-র দাগটা দেখো, তাহলে ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের দাম ছিল। ফসল ওঠার মুখে, ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের দাম ছিল কত না 1080 গুণিতক 12 টাকা। তাহলে সমান দেখো, এটাকে যদি আমরা গুণ করি, এই দাগটাই গুণ করি এসো, তাহলে 1080 গুণিতক 12, তাহলে 2 0 0, 2 8 16, 6 হাতে 1 1 আর 2 1 2। এবার দেখো 1 0 0, 1 8 8, 1 0 0, 1 1 1, তাহলে 0 6 8 1 9 2 1, তাহলে 12,960 টাকা। কত? 12,960 টাকা। এবার কি বলেছে? বর্ষাকালে 15% ধানের দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্ষাকালে 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 15 টাকা, 15%। তাহলে 1 টাকায় বৃদ্ধি পেয়েছে, তাহলে ভাগ করব 15/100 টাকা, তাহলে কত? 12,960 টাকা। তাহলে 12,960 টাকায় বৃদ্ধি পেয়েছে, তাহলে 15/100 বাড়বে মানে গুণ করব, তাহলে 12,960। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। এবার 5-এ যদি কাটি, 5 3 15, 5 2 10, আবার 2-এ যদি কাটি তাহলে 2 6 12, 2 4 আর 2 8, তাহলে সমান কত না দেখো 648কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 2 14, 4 হাতে 1, 318কে 19 সমান কত? 1944 টাকা। 1944 টাকা। এবার দেখো, তাহলে বর্ষাকালে ওই ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? না, বর্ষাকালে ওই ধান বিক্রি করলে তাহলে 1944 টাকা বেশি পেতেন। তাহলে অতএব ভাষাটি লিখে ফেলি। অতএব বর্ষাকালে ওই ধান বিক্রি করলে 1944 টাকা বেশি পেতেন। বেশি পেতেন। তাহলে দেখো, তোমাদের একটা কথা বলি, তাহলে এই 18, 19 এবং 20 অঙ্কগুলো তোমরা ভালো করে করবে, কারণ এই অঙ্কগুলো বেশি পরীক্ষায় পড়ে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।